দীর্ঘদিন পরে পেয়ে গেছি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের পক্ষ থেকে ভোকেশনাল এমপ্লয়ি টিচার্স ট্রেনার স্টাফ রাজ্য শাখা স্টেট প্রেসিডেন্ট বিনিময় দাস মহাশয়কে প্রথমে আপনাকে আমার লিটল মাস্টার চ্যানেলে স্বাগত জানাই। বিগত দিনে এই যে আমাদের হেলথ ওয়ার্কার অ্যাফিলিয়েশন করতে না পারার সংখ্যা অনেক, এমতো অবস্থায় আপনাদের সংগঠনের থেকে তার জন্য কি ব্যবস্থা গ্রহণ করতে চলেছেন? ধন্যবাদ লিটল মাস্টার চ্যানেলকে। আমি পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশন ভোকেশনাল এমপ্লয়ি টিচার্স ট্রেনার স্টাফ রাজ্য শাখার রাজ্য সভাপতি। আপনি আমার কাছে প্রশ্ন রেখেছেন যে হেলথ কেয়ার বিষয়ে যে সমস্যাগুলো পশ্চিম বিভাগীয় দপ্তর থেকে হচ্ছে বলে আপনি মনে করছেন, সেই বিষয়ে আমাকে আপনি প্রশ্ন রেখেছেন। আমি বলি যে পশ্চিমবঙ্গ সরকারের রজনী কারিগরি বিভাগে ভোকেশনালরত বিভিন্ন স্কুলে প্যারামেডিক্যাল ও হেলথ কেয়ার কোর্স, শর্ট টার্ম কোর্স চলে। সেই ক্ষেত্রে কিছু সমস্যা দেখা দিয়েছে। এটা নিয়ে আমরা বিগত সময় যে সিও ছিলেন তার কাছেও আমরা বারবার এগুলো নিয়ে আমরা আলোচনা করেছি। বর্তমানেও যিনি সিও সুব্রত সরকার মহাশয়, তার সঙ্গে আমাদের সাংগঠনিকভাবে আলোচনা হয়েছে এবং আমরা সংগঠনগতভাবে বিভিন্ন জেলার যে সমস্ত স্কুলগুলোতে এখনও অ্যাপ্লিকেশন কমপ্লিট করতে পারেননি, সেই সমস্ত স্কুলগুলোতে যাতে দ্রুততার সাথে তাদের সমাধান হয়, সেই বিষয়ে আমরা আধিকারিকদের সঙ্গে পূর্ণ আলোচনা হয়েছে এবং আমরা আগামী কয়েকদিনের মধ্যে সমস্ত জেলার লিস্ট নিয়ে তাদের সঙ্গে সাক্ষাতের মাধ্যম দিয়ে তাদের যাতে অ্যাপ্লিকেশন কমপ্লিট হয় সেই ব্যাপারে আমরা পূর্ণ সহযোগিতা করব। এই ব্যাপারে আমরা আপনাকে নিশ্চিন্ত করতে পারি। দ্বিতীয় প্রশ্ন আপনার কাছে, পশ্চিমবঙ্গ সরকারের ভোকেশনালের যে ডিপার্টমেন্ট বিভিন্ন সমস্যায় জর্জরিত, যেমন ইউসি, রিকুইজেশন, অ্যাফিলিয়েশন, এর যে জ্বলন্ত সমস্যা, এ বিষয়ে আপনাদের সংগঠন থেকে আধিকারিকদের সঙ্গে কোনো আলোচনা বা সমাধানের কোনো ব্যবস্থা করা হয়েছে? হ্যাঁ, আপনার এই প্রশ্নেরও আমি উত্তর দিই। আপনারা জানেন যে কারিগরি দপ্তরের অধীনে প্রায় 2610 জন মতন 10টি স্কুল আমাদের এই মুহূর্তে রানিং আছে। সেই স্কুলগুলোর টিচার সংখ্যা প্রায় 12,210 জন। বিভিন্ন স্কুলের যে ইউসি এবং যে স্যালারি সিস্টেমটা এখন যে চালু করেছেন দপ্তরের মধ্য দিয়ে, কারিগরি দপ্তরের তরফ থেকে, ডিবিডির পক্ষ থেকে, আমরা সেই ব্যাপারেও আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলোচনা হয় যে এই সিস্টেমের পরিবর্তন আনতে হবে। কারণ অনেক স্কুলের ক্ষেত্রে, যেমন আমাদের এমন এমন গ্রামীণ ইন্টার এরিয়া আছে, সেই সব জায়গাগুলোতে ঠিকভাবে নেট পৌঁছায় না, কখনো হেডমাস্টারদের পূর্ণ সহযোগিতা পাওয়া যায় না। তার মধ্য থেকেও আমাদের শিক্ষকরা চেষ্টা করেন ইউসি এবং তাদের স্যালারিটা সামনে এনে দেওয়ার। সে ব্যাপারেও আমরা দীর্ঘ সময় আলোচনা চালিয়েছি। আধিকারিকরা কথা দিয়েছেন যে একটু সমস্যা মিটে গেলেই এই ব্যাপারের নিয়ম নীতি কিছু পরিবর্তন আনবেন। পরিবর্তন আনলে এই যে স্যালারি পদ্ধতিটা সরাসরি যাতে স্কুলের টিচারদের জন্য আগে বরাদ্দ হয়, সে ব্যাপারে ওনারা দেখবেন বলেছেন। এবং ইউসিগুলোর অনেক ক্ষেত্রে সমস্যা আছে কি, অনেক স্কুলের ইউসি কিন্তু সঠিক সময় জমা পড়ে না, যার ফলে সেই স্কুলের শিক্ষকরা সবসময় স্যালারি পেতে পান না। এটাও কিন্তু একটা বিষয় দেখার, যে আমরা দপ্তর থেকে দেখেছি বারবার নোটিশ করলেও অনেক স্কুলে ইউসি জমা করেন না। এটাও কিন্তু আমাদের কিছুটা ফল্ট বললেও মনে করা হয়, বা স্কুলের তরফ থেকে হয়তো হতে পারে। তবে আমরা বলবো সমস্ত সমাধানের একটাই রাস্তা, দপ্তরের তরফ থেকে অতিলম্বে যে এটাকে সমাধান করা উচিত। আমরা আশা করব যে এই সমাধান হবে এবং আমরা সংগঠনের পক্ষ থেকে মাননীয় মন্ত্রীর সঙ্গে এই ব্যাপারেও কথা বলার চেষ্টা করছি এবং আমাদের রাজ্য ফেডারেশন দপ্তরকে এই বিষয়ে আমরা অনুরোধ করেছি যে আপনারাও এই বিষয়ে পদক্ষেপ নিন। বর্তমান পরিস্থিতিতে যে ভাতা প্রদান করা হয়, সেই ভাতাতে 7,000 বা 9,000 দেওয়া হচ্ছে, তাতে সাধারণ মানুষের চলা এক প্রকারের দায় হয়েছে। অথচ আইসিটি ক্ষেত্রে 192 জিও থেকে থার্ড পার্টি থেকে গভর্নমেন্ট এমপ্লয়িতে অন্তর্ভুক্ত করা হলেও আমরা যারা বৃত্তিমূলক টিচার বা ইনস্ট্রাক্টর বা আরও যারা আছি কর্মচারী, তাদের এমপ্লয়ি আইডি থাকা সত্ত্বেও, ফাইন্যান্সের অনুমোদন থাকা সত্ত্বেও আমাদের শিক্ষক প্রশিক্ষকরা বঞ্চিত। সে ব্যাপারে আপনার কি মতামত? আপনি একটা ভালো প্রশ্ন করেছেন। দীর্ঘদিন পরে এই ধরনের প্রশ্ন সংবাদ মাধ্যম থেকে আসাটাও জরুরি, কারণ সংবাদ মাধ্যম আমাদের একটা মিডিয়া, যিনি আমাদের সংবাদের বিভিন্ন ত্রুটিগুলো তুলে ধরেন সরকারি তরফ থেকে বা আমাদের যে নিয়ম নীতির যে বললেন কথাগুলো, আমরা নিশ্চয়ই আমরা সরকারি পক্ষের সংগঠন হিসাবে আমরা সেগুলোর চেষ্টা করছি এবং তার সমাধানের রাস্তা আমরা তৈরি করছি।
এবং আধিকারিকদের সঙ্গে দীর্ঘ আলাপ আলোচনা এবং আমাদের রাজ্য ফেডারেশনের দপ্তরকে এই বিষয়ে আমরা বারবার অবগত করছি যে এই বাজারে 7,000 টাকা, 9,000 টাকা বা আমাদের 10,000 টাকা, কারো 13,500 টাকা, এইভাবে আমাদের বেতন পরিবর্তন করা প্রয়োজন। কারণ সামাজিক যে সুরক্ষার নীতি কথা বলা থাকলেও দপ্তরের তরফ থেকে অনেক বিষয়ে আমরা দেখেছি কিছু ক্ষেত্রে সমস্যা হয়তো হয়ে আছে, সেগুলো সমাধানের রাস্তা নিশ্চয়ই তারা তৈরি করছেন। আমাদের সঙ্গে এই ব্যাপারেও কথাবার্তা চলছে। আমরা অতি অতি তাড়াতাড়ি বা যেভাবে হোক আমরা সরকারকে বোঝানোর জন্য চেষ্টা চালাচ্ছি এবং নিশ্চয়ই আশা করবো আগামী দিন এর সমাধান হবে এবং আপনারা সুরক্ষিতভাবেই এর বেতন বৃদ্ধি, অন্যান্য পরিকাঠামো ডেভেলপ হবে। আমরা দেখতে পাই আরেকটি সংগঠন, তারা দপ্তরের অন্দরমহলে তাদের সঙ্গে আধিকারিকদের সঙ্গে ওঠা বসা এবং মাননীয় মুখ্যমন্ত্রীর সাথে একাধিকবার দেখা করেছেন এবং কথায় কথায় অফিস ওয়ার্কের কাজ করিয়ে দেওয়ার কথা বলে থাকেন। সেই বিষয়ে আপনার কি মতামত? এটা একটা প্রশ্ন যেটা রাখলেন, আমি জানি না কোন সংগঠন এটা তারা এই ধরনের করে থাকেন। আধিকারিকরা তো আমরা এইটুকু জানি যে সরকারপন্থীর পক্ষ থেকে আমাদের মাননীয় চেয়ারম্যান মানস ভাইয়া বাবু এবং আমাদের আহ্বায়ক প্রতাপ নায়ক মহাশয় একটা অ্যাপ্রুভাল চিঠি দপ্তরের আধিকারিকদের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করেছেন। আমরা জানি সেই চিঠি পৌঁছে গেছেন। এই ধরনের যদি কোনো সংগঠন থেকে থাকে দপ্তরের কাছে আমরা তো নিশ্চয়ই এর প্রশ্ন রাখবো বা খোঁজখবর রাখবো যে কারা বা এখানে আসেন বা কারা এই ধরনের লোক যে যারা তৃণমূলের নাম করে, এই সংগঠনের নাম করে তারা ওখানে আসেন। যদি এই ধরনের কোনো থেকে থাকে নিশ্চয়ই এর সুরাহা হবে। আর আরেকটা প্রশ্ন করেছেন যে মুখ্যমন্ত্রীর কাছে কোনো একটা সংগঠন যেতে পারে। দেখুন, মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গ সরকারের প্রধান মুখ, ওনার কাছে যে কেউ দরবার করতেই পারেন। সেটা তার হয়তো তার নীতি হতে পারে। আমরা আশা করব এইরকম সংখ্যা আরও যাক মুখ্যমন্ত্রীর কাছে, কিন্তু রাজ্য ফেডারেশন সবসময় আছে মানুষের পাশে, কাজের পাশে আছে। আমরা শিক্ষকদের পাশে আছি। আমরা শিক্ষকদের সমাধানের রাস্তা সরকার এবং সরকার পক্ষের নেতৃত্বটাই করে থাকেন। এটাই হচ্ছে বর্তমান বিষয়। আমি আপনাদেরকে অবগত করছি যে কোন এই যৌথ মঞ্চ যে সংগঠনের কথা বললেন, তারা অ্যাকচুয়ালি কোন পন্থী এটা আমার জানা নেই। আমার মনে হয় যৌথ মঞ্চ মানে হচ্ছে হয়তো অনেকের লাল বাম ডান হয়তো করতে পারেন, তবে তাদের সম্বন্ধে আমরাও খোঁজখবর রাখছি। আমরা দেখেছি কয়েকটা সোশ্যাল মিডিয়াতে যে তারাও নাকি প্রচার করে বলেন যে সরকারকে নাকি তারা হিলিয়ে দেবে, কখনো বলেন নাকি সরকারের তাদের কথা শুনে নাকি সরকার চলে। আমি জানি না, রাজ্যের মুখ্যমন্ত্রী যেখানে আমাদের প্রধান, যেখানে আমাদের রাজ্যের দপ্তরের সচিবরা থাকেন, যেখানে রাজ্য সরকারের মাননীয় মন্ত্রী মানে কারিগরি দপ্তরের মন্ত্রী যেখানে উপস্থিত, সেইটা বাদ দিয়ে কি করে তারা বলেন যে তারাই নাকি সমাধানের রাস্তা তৈরি করেন, এটা আমার জানা নেই। তবে আমরা আশা করব রাজ্যের মুখ্যমন্ত্রীর বাইরে কেউ নন। নিশ্চয়ই যদি তারা রাস্তায় আন্দোলন করতেই পারেন, তারা বিরোধী পক্ষ, তারা সরকার বিরোধী সংগঠন, তারা করতেই পারেন। এখানে আমার কিছু বলার নেই। শিক্ষকদের স্বার্থে তারা হয়তো রাস্তায় নেমে বিরোধিতা করছেন। আমরা অবশ্যই এখানে অপোজ করব যে আমরা সরকার পক্ষ হিসাবে আমাদের যাবতীয় দায়িত্ব এবং আমাদের দাবি সেটা আমরা সরকারের পক্ষ থেকেই সমাধানের রাস্তা তৈরি করেই সেটা সমাধান করছি এবং আমরা দ্রুততার সঙ্গে বলছি যে আমাদের কিছু সমাধান আগামী দিন হতে চলেছে। সেই ব্যাপারেও আমরা চেষ্টা করছি। রাজ্য কারিগরি দপ্তর এবং আমাদের ফেডারেশন দপ্তর উভয়ের সহযোগিতায় নিশ্চয়ই আপনাদের ভালো হবে এবং শিক্ষকদের আগামী দিন অনেক দাবি হয়তো আমাদের কাছে আছে, আমরা নিশ্চয়ই সেটা পূরণ করার চেষ্টা করছি। যৌথ মঞ্চ সংগঠনের পক্ষ থেকে বিভিন্ন আন্দোলনের রাস্তায় নেমে আন্দোলনের কথা বলেন এবং তারাই নাকি বৃত্তিমূলকের সমস্ত সমাধানের একমাত্র পথ বলে থাকেন এবং সাধারণ শিক্ষকদের কাছে বার্তা তুলে ধরেন। এই বিষয়ে আপনার কি মত? আমি বলবো যারা বিরোধী পক্ষের সংগঠন তারা রাস্তায় নেমে আন্দোলনের কর্মসূচি গ্রহণ করতেই পারেন, কিন্তু সরকারের সঙ্গে এটা মেলাইন করবেন না। কারণ সরকার পক্ষ তাদের সরকার পক্ষ নেতৃত্বের সঙ্গেই বসে সরকারি সিদ্ধান্ত আলোচনা হয় এবং আধিকারিকরাও কখনো সরকারের বিরুদ্ধে গিয়ে তারা তাদের দপ্তরকে চালাতে পারবেন না বা পারেন না। তারা সরকারের নির্দেশ মতন, মাননীয় মুখ্যমন্ত্রী দপ্তরের নির্দেশ মতন এবং কারিগরি দপ্তরের মাননীয় কারিগরি মন্ত্রীর নির্দেশ মতন এবং দপ্তরের সচিবদের নির্দেশ মতনই তারা তাদের যে আমাদের বিভিন্ন দাবি দাবা থাকে, বিভিন্ন যে আমাদের আকাঙ্ক্ষা আছে, সেগুলো নিশ্চয়ই তারাই সমাধান করেন এবং সরকার পক্ষের লোকরাই এই সমাধানের রাস্তা খোঁজেন। আমরা রাজ্য সরকারি ফেডারেশনের পক্ষ থেকে বলি, আমরা যে উদ্যোগ নিয়েছি বিগত 1 বছরের আমাদের হয়তো এই সংগঠনের আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে,
আমরা চেষ্টা করছি তা অবিলম্বে সম্পন্ন করার, এবং নিশ্চয়ই তা সম্পন্ন হবে, এটুকু আপনাদেরকে বলতে পারি। এবং শিক্ষকরা এই আশা রাখতেই পারেন আমাদের কাছে। আমরা ফেডারেশনের তরফ থেকে তাদের মুখে যাতে হাসি ফোটাতে পারি, সে রাস্তাও আমরা চেষ্টা করছি, যাতে তাড়াতাড়ি দ্রুত সমাধান হয়। আজকের সর্বশেষ প্রশ্ন, আগামী 21শে জুলাই শহীদ স্মরণের জন্য আপনাদের সংগঠনের তরফ থেকে কি বার্তা দিতে চান বৃত্তিমূলক শাখার সঙ্গে যুক্ত কর্মচারীদের কাছে? এটা আমাদের কাছে একটা 21শে জুলাই কি বলবো, সর্বাত্মক একটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা জানেন যে পশ্চিমবঙ্গের সরকারের মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমান, সেই সময় ছিলেন 1993 সালে তিনি আমাদের মহিলা কংগ্রেসের সভানেত্রী। তারই নেতৃত্বে সেই দিন একটা গণ আন্দোলন গড়ে উঠেছিল গোটা পশ্চিমবঙ্গ ভারতবর্ষের মধ্য দিয়ে। আপনারা জানেন যে সেই সময় ভোটাধিকার যে কার্ড আমাদের আজকে আমরা যেটা হাতে দেখতে পাই, সেই সময় ছিল না। তারই আন্দোলনের স্বরূপ সেই সময় আমাদের 13 জন সেই সময়কার কর্মী, আমিও তখন কলেজের একজন ছাত্র ছিলাম, তখন আমার বয়স 17-18 ছিল। আমরা দেখেছি মাননীয় মুখ্যমন্ত্রী বর্তমানের নেতৃত্বে সেই দিন 13 জন শহীদ হওয়ার যে আমাদের কর্মী, তাদেরই উদ্দেশ্যে 21শে জুলাই পালন হয়। সেটাও বিগত দিনে পালন হয়েছে এবং আগামী 21শে জুলাই পালন হবে 24 সালে। আমরা নিশ্চয়ই আমাদের তরফ থেকে সমস্ত জেলার নেতৃত্বদেরকে অনুরোধ করেছি। আমাদের গ্রুপ মিটিংও চলছে, বিভিন্নভাবে আমরা প্রচারের আছি এবং আমরা চাইব 21-এর এই সভা একদম ভরে উঠুক। এবং দলের তরফ থেকে আমার বা সংগঠনের পক্ষ থেকে বারবার আমাদেরকে সমস্ত রকম ইনস্ট্রাকশন দেওয়া হয়েছে। আমরা সমস্ত নিয়ম নীতি মেনে আমরা সেদিনকে উপস্থিত হব এবং আমরা সাধারণ মানুষকেও বলবো, আসুন মিলিত হয়ে আমরা এই লড়াইয়ের এবং এই শ্রদ্ধার্ঘ্য তাদের প্রতি জানাই। এটাই আমার আবেদন সকলের কাছে, এটাই বলার আছে আমার। আমার 4 হাত ধরে আজকে এই সংগঠনের আশা, সেই দুজন সম্মানীয় ব্যক্তিত্বকে যদি সম্মান জানানোর সাথে সাথে আমার পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি কর্মচারী ফেডারেশনের সকল স্তরের নেতৃত্ব এবং রাজ্য কমিটির স্টিয়ারিং কমিটি এবং আমার আহ্বায়ক প্রতাপ নায়ক মহাশয় এবং চেয়ারম্যান মাননীয় মানস রঞ্জন ভূঁইয়া মহাশয়, এদেরকেও আমার সম্মান জানাই। এবং মাননীয় মুখ্যমন্ত্রী এবং মাননীয় আমাদের অধিনায়ক তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়, ওনাকেও আমার শুভেচ্ছা এবং প্রণাম জানাই। সকলের কাছে আমার প্রণাম জানিয়ে আমি আমার আজকের বক্তব্য শেষ করি। আর একটা ধন্যবাদ না দিয়ে আমি থাকতে পারলাম না। আজকের এই আমাকে যে সুযোগ করে দিলেন লিটিল মাস্টার চ্যানেল, সেই চ্যানেলের কর্তৃপক্ষ অমৃত বর্মন, ওনাকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাই। এবং সাধারণ ভোকেশনাল শিক্ষক থেকে আরম্ভ করে সমস্ত স্তরে সাধারণ মানুষ, তাদের কাছেও আবেদন করছি ওনার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করুন এবং তার সঙ্গে আমাদের ভোকেশনাল বিভাগীয় যে বিভিন্ন যে তথ্য সম্প্রচার হয় ওনার চ্যানেলের মাধ্যমে, সেটাও আপনারা ফলো করুন। তার সঙ্গে যদি কোনো তথ্য জানার থাকে ওনার কাছে সরাসরি ফোনের মাধ্যমেও জানতে পারবেন। এইটুকু আমার অনুরোধ, আপনারা সবাই মিলে ওনার চ্যানেলটাকে আরও বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ অমৃতবাবুকে।